নেদারল্যান্ডস এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল রোমানিয়াকে ৩-০ গোলে হারিয়ে। মিন্টু ভাই, এক পেশে ম্যাচ বলবো নাকি নেদারল্যান্ডসের দুর্দান্ত পারফরমেন্স বলবো? এক পেশে ম্যাচই বলা চলে, কারণ আমরা এর আগে প্রিভিউতে আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যেটা নাসিব দেখাচ্ছিল যে ডিফেন্সিভ ব্লক 4-1-4-1 ব্লক। আমরা বলছিলাম যে তারা ফ্ল্যাঙ্ক অপারেট করবে কিভাবে। রাইট ফুল ব্যাক ডাম্প্রিস যদি বলি যে 35 মিনিটস অলমোস্ট ফার্স্ট হাফের অ্যাজ এ উইঙ্গার হিসেবে সে তখন রোল প্লে করছিল। বল যখন ট্রান্সফার হচ্ছে লেফট সেন্ট্রাল ব্যাক টু রাইট সেন্ট্রাল ব্যাক, তখন বার্গুইন ভিতরে আসতেছে, স্পেসটা তৈরি করে দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তার জন্য। এবং ওই সময়ে অ্যাকচুয়ালি সে তার যে রেসপন্সিবিলিটিটা ফ্ল্যাঙ্ক অপারেশন এবং ব্রিং দ্য ক্রস, ওই সময় হয়তো গোলটা 1-0 ছিল, 2 গোল হলেও কিন্তু আমরা অবাক হতাম না, কারণ অ্যাজ এ উইঙ্গার তখন সে উইং প্লে করছে এবং সে সামটাইমস ইনফিল্ড রান করতেছিল, সামটাইমস বিহাইন্ড দ্য ব্যাকলাইন রান করতেছিল, মানে ভেরিয়েশন ছিল টোটালি ওইখানে। এবং এক প্রকার ওই সময়টাতেই মোটামুটি যদি তারা গোলটা আরও একটু মানে বাড়িয়ে নিতে পারতো তাহলে হয়তো মানে স্কোরটা আরও বেশি ব্যবধান হতে পারত। এক্স্যাক্টলি। এবং প্রথমে ফার্স্ট হাফে 1-0 গোলের লিড নিয়েছিল নেদারল্যান্ডস। কোডি গাকপো আরও একটা গোল চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার পেয়েছেন এবং ওই গোলে তিনি এখন টুর্নামেন্টের যুগ্মভাবে টপ স্কোরারও। 3টা গোল তার হয়ে গেছে। কোডি গাকপো প্রায় একক দক্ষতায় নিয়ার পোস্টে বলটা তিনি জালে জড়ালেন, নেদারল্যান্ডসকে ম্যাচের 20 মিনিটে লিড পাইয়ে দিলেন। গাকপো এই ম্যাচে গোল তো করেছেনই এবং এরপরে তিনি একটা অ্যাসিস্টও করেছেন। এই ফিনিশিংটা দারুণ, এক্সিলেন্ট ফিনিশিং। বাট এখানে আমি বলবো যে এটা হচ্ছে কিন্তু ওর ন্যাচারাল। সে কিন্তু এর আগের ম্যাচগুলো যদি আমরা দেখি, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এই ধরনের মানে ভিতরের দিকে ড্রিফট করে ঢুকা এবং স্ট্রাইক করা, আইদার মানে অ্যাক্রস দ্য বডি ফার পোস্টে। কিন্তু এটা হচ্ছে যে আমি বলবো যে নিয়ার পোস্ট এবং গোলকিপারের মিস্টেকস এটা। আচ্ছা, নিয়ার পোস্টে গোল হলে সবসময় আমরা বলি যে গোলকিপারের আরও ভালো করা উচিত ছিল। এই ব্যাপারটাকে আমরা সবসময় বলেই যাব, মানে সবসময় কি নিয়ার পোস্টে তাকে পাহারা দিতেই হবে? এখন মানে আগে যেটা হতো কি, যে আগে না মানে বেশিরভাগ সময় যেটা এক্সপেক্টেড সেটা হলো প্লেয়ার হলো ফার পোস্টে মারবে। এখন যদি গোলকিপারও রেডি থাকে যে প্লেয়ার তো ফার পোস্টে মারবে, যেটা করি গাকপোকে আমরা আগেও দেখেছি ফার পোস্টে তিনি শট করেন। সো গোলকিপারও রেডি আসলে ফার পোস্টে যাওয়ার জন্য। সো অনেক সময় যিনি শট করছেন তাকে অনেক সময় মাইন্ড গেম খেলতে হয়, মানে প্লেয়ার অপোনেন্টের গোলকিপারের সাথে, যে গোলকিপার ফার পোস্টে যাওয়ার জন্য রেডি, আমি নিয়ার পোস্টে মারবো। কেন গাকপো এখানে কেন নিয়ার পোস্টে মারলো? কারণ তিনি ভেবেছেন যে গোলকিপার হয়তো ফার পোস্টে যাবে, সো তিনি ট্রাই করেছেন যে নিয়ার পোস্টে মারার জন্য। নেদারল্যান্ডস 1-0 গোলে এগিয়ে থাকলো ফার্স্ট হাফে। তারপরে সেকেন্ড হাফে একটার পর একটা সুযোগ আমরা দেখছিলাম স্ট্যাট যে 23টা শট নেদারল্যান্ডস নিয়েছে, কিন্তু গোল কনভার্সন রেট খুব একটা ভালো হচ্ছিল না। সেকেন্ড গোলটার জন্য বহুক্ষণ অপেক্ষা করতে হলো। কোডি গাকপো তিনি বাইলাইন থেকে বেশ ভালো দারুণ কাজ করলেন, অধ্যাবসায়টুকু দেখালেন এবং তারপর বদলি ম্যালেন তিনি জালে বল জড়ালেন। এই গেল দ্বিতীয় গোলটা, যেখানে 83 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল নেদারল্যান্ডসকে। থার্ড গোলটা একদমই শেষ দিকে গিয়ে সেই গোলটাও করেছেন এই বদলি ম্যালেন, যদিও সেটা ছিল অন্য পাশ থেকে দারুণ এক কাউন্টার অ্যাটাকে সেই গোলটা তিনি পেয়েছেন। ভার্জিল ভ্যান ডাইক তিনি বলটা নামিয়ে দিয়েছিলেন, এরপরে সেখান থেকে ম্যালেন দৌড় শুরু করলেন, প্রায় 30-40 গজ তিনি কভার করেছেন সেই জায়গায় এবং তারপর আরও একটা ভালো ফিনিশিং। এতক্ষণে ম্যাচ অবশ্য শেষ হয়ে গেছে, 2টো গোল ম্যালেন পেয়েছেন, কিন্তু নেদারল্যান্ডসকে যে এতগুলো সুযোগ তারা তৈরি করলো, এরপরে তারা গোল করতে 2টো পেতে একটু দেরি করে ফেললো কি? অবশ্যই দেরি করেছিল, কারণ ফার্স্ট হাফেই কিন্তু আপনার স্কোরটা বাড়ানোর অনেক সুযোগ তাদের হাতে ছিল। সো সেকেন্ড হাফে অ্যাকচুয়ালি অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে সেকেন্ড গোলের জন্য। তবে এটা হচ্ছে যে একটা জিনিস, যখন আপনি সেকেন্ড গোলটা 1 গোল, এটা কখনোই কিন্তু আপনার জন্য সেফ না অ্যাকচুয়ালি, এনিথিং ক্যান হ্যাপেন। একটা টিম যখন 1 গোলে ট্রেল করে তার ভিতরে মোটিভেশন থাকে যে আমি যদি কোনোভাবে একটা গোল শোধ করতে পারি, দেন আমি আবার আমার প্ল্যান বিতে চলে যেতে পারবো বা খেলাটাকে আরও প্রলং করতে পারবো, এক্সট্রা টাইমের দিকেও নিয়ে যেতে পারবো। কিন্তু যখন আপনি রোমানিয়া দ্বিতীয় গোলটা কনসিড করলো, অ্যাকচুয়ালি তখন দে বিকাম ফ্রাস্ট্রেটেড, তখন খেলাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি ওই সময় আর কোনো মোটিভেশন থাকে না এবং তারাও জানে জাস্ট টু ফিনিশ দ্য গেম অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। নেদারল্যান্ডসের যে পারফরমেন্স আমরা দেখলাম গ্রুপ স্টেজে, বোধহয় এত ভালো তাদেরকে খেলতে দেখি নাই। যখন নকআউট পর্ব এলো, আমরা নেদারল্যান্ডসকে যেরকম আমরা এক্সপেক্ট করি সেরকম ফুটবলই দেখলাম। এখন কি আমরা বলতে পারি একটু জোর দিয়ে যে নেদারল্যান্ডস এই টুর্নামেন্টের ফেভারিট এই পারফরমেন্সের পর?
নেদারল্যান্ডস ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট, কারণ তাদের যে সাইডে তারা আছে সেই সাইডে তারা ইংল্যান্ড ছাড়া আর কোনো মানে বড় দল বড় দল নাই। বাট আমার কাছে মনে হচ্ছে নেদারল্যান্ডস আজকের ম্যাচে রোমানিয়ার কিছু উইকনেস যেগুলো ছিল, যেগুলো আমরা প্রি ম্যাচ অ্যানালিসিসে কথা বলছিলাম, সেখান থেকে কিছু কিছু জিনিস তারা আইডেন্টিফাই করেছে এবং সেটা কাজে লাগিয়েছে। আমরা যদি প্রথম গোলটা দেখি, আমরা চাইলে এখন দেখে নিতে পারি যদি সুযোগ থাকে, যে প্রথম গোলটা যে তারা গোল স্কোর করেছে, আমরা প্রি ম্যাচের সময় কিন্তু আসলে কথা বলেছিলাম যে সেক্ষেত্রে তাদের রোমানিয়ার 4-1-4-1 যে মিড ব্লক বা এই ডিফেন্সিভ ব্লক তার এগেন্স্টে তারা আসলে কীভাবে কিছুটা উইকনেস বের করে ফেলতে পারে। আমরা যদি দেখি, আমরা বলছিলাম রোমানিয়া 4-1-4-1 ডিফেন্স করে, এটা স্লোভাকিয়ার সাথে ম্যাচে, বাট সেম জিনিস। এবং আমরা বলেছিলাম যে স্ক্রিনিং মিডফিল্ডে যিনি থাকেন তার পাশে কিন্তু একটা জায়গা ফাঁকা হওয়ার সুযোগ থাকে যদি আপনার অপোনেন্ট টিমের স্ট্রাইকার বা নাম্বার 10 যদি ফ্রি চলে আসেন, সেক্ষেত্রে আপনার সামনে যে আরও দুজন মিডফিল্ডার রয়েছে তাদের আসলে একটু হেল্প করার প্রয়োজন ছিল, আদারওয়াইজ সেই প্লেয়ারটা ইন বিটুইন দ্য লাইনসে চলে আসতে পারে। আমরা যদি এবার গোলে চলে যাই, আজকের ম্যাচের গোলে চলে যাই, নেদারল্যান্ডস হলো যেটা বলছিলাম, মিটু ভাই যা বলছিলেন, ডামফ্রিজ উপরে চলে যাচ্ছিলেন, বার্গুইন ভিতরে চলে যাচ্ছিলেন, সো তাদের শেপটা ছিল অ্যাটাকিং ফেজে 3-2-5, এবং যেহেতু ডামফ্রিজ অনেক উপরে চলে যাচ্ছেন, সো আলটিমেটলি রোমানিয়ার ডিফেন্সিভ ফেজটা 4-5-1ই, কিন্তু উইঙ্গারকে অনেক নিচে নেমে আসতে হচ্ছে বা ডামফ্রিজকে কাভার করার জন্য, যাতে করে কোনো প্লেয়ার ফ্রি না থাকে। এই মোমেন্টে ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল রাজভান মারিন, তার সাথে সিমন্স নাম্বার 10, তিনি হলো ফ্রি রোলে মুভ করছেন এখন। তো রাজভান মারিনকে এখানে তার সাথে থাকতে হবে ব্যাপারটা তা না, বাট তার কাছাকাছি থাকতে হতো যাতে করে তার পাসিং লাইনটা বন্ধ করতে পারেন। আমরা দেখেছি মারিন উপরে চলে এসেছেন, যখন তিনি উপরে চলে এসেছেন তখন শর্টিন তখন তিনি দেখতে পেয়েছেন যে এই লাইনটা এখন সিমন্স ফ্রি হয়ে যাচ্ছেন, মারিনও কিন্তু খেয়াল করেছেন, কিন্তু তার পক্ষে আসলে ওই জায়গায় ব্যাক করার সুযোগ নেই, তখন তাকে পাসিং লাইনটা বন্ধ করতে হবে। যেহেতু তিনি সিমন্সের থেকে অনেক দূরে চলে এসেছেন এবং পাসিং লাইনটা ওপেন হয়ে গিয়েছে, তখন কিন্তু সিমন্স ইন বিটুইন দ্য লাইনসে চলে এসেছেন, মারিনের পক্ষে আসলে ওই জায়গায় আর ব্যাক করার সুযোগ হয়নি। ইন বিটুইন দ্য লাইনসে আসলে সুবিধা কি, আমরা এর আগে একদিন বলছিলাম, আপনি যদি হাফ টার্নে বল রিসিভ করতে পারেন, একটা টাচেই আপনি অপোনেন্টের গোল মুখে ফেস করতেছেন, সো সেখান থেকে আপনি বল নিয়ে প্রোগ্রেস করতে পারেন, আপনি ফাইনাল পাস করতে পারেন, যেটা সিমন্স করেছে। হাফ টার্নে বল রিসিভ করে সাথে সাথে ফার্স্ট টাচেই সে গ্যাকপোকে দিয়েছে, এবং আলটিমেটলি গ্যাকপো যদি 1 ভার্সেস 1 সিচুয়েশন এখানে চলে আসে, এটা আমরা দেখেছি যে তিনি যেটা মিন্টু ভাই বলছিলেন যে কাট ইন করে ভিতরে চলে আসেন এবং সেখান থেকে শট অ্যাটেন্ড করেন। আমরা যদি অন্য অ্যাঙ্গেল থেকে ওই গোলটা দেখি, সিমিলারভাবে দেখবো, মারিন যখন সিমন্স থেকে দূরে চলে আসতেছেন, সিমন্স চলে যাচ্ছেন ইন বিটুইন দ্য লাইনসে, মারিনকে এখানে থাকতে হতো না, বাট কাছাকাছি রেফারি যখন যেখানে আসে না, এই জায়গায় মারিন থাকলে আসলে সিমন্সের এই পাসিং লাইনটা বন্ধ হয়ে যেত, এবং সেটাই আসলে শুটিং তিনি দেখতে পেয়েছিলেন। এবং যখন তিনি দেখেছেন তখন তিনি, এবং অনেকে মনে করতে পারে যে রাইট ব্যাক এখানে আসতো না, রাইট ব্যাকের পক্ষে এখানে আসা সম্ভব না, কারণ গ্যাকপো রয়ে গেছে, সে যদি এখানে চলে আসে এখান থেকে পাশে সরাসরি গ্যাকপোর কাছে চলে যেতে পারতো, সো রাইট ব্যাকে এখানে কিছু করার নাই। এখানে নাসিফ একটা জিনিস, আই এম সরি টু ইন্টারাপ্ট, ওকে ওকে ফিনিশ, জাস্ট পিছনে এই যে যেখানে এখন আমরা যে বার্গুইনের কথা বলছিলাম, রাইট, কিছুক্ষণ আগে লেফট সেন্টার ব্যাক অ্যাকচুয়ালি ইউ সি সে কোন পজিশনে এখানে ছিল, মানে ইট ইজ ডিফিকাল্ট যখন উইঙ্গার ভিতরে আসবে ইন বিটুইন দ্য লাইন, স্ক্রিনিং মিডফিল্ডার একজন, সে একটা জায়গায় কভার করতে পারবে, কিন্তু বল হোল্ডার তার দুইটা তিনটা অপশন থাকছে, আইদার দিস ওয়ে অর দ্যাট ওয়ে, সো ইট উইল বি অলওয়েজ ডিফিকাল্ট ফর দ্য ডিফেন্সিভ ব্লক। রাইট, আমি জানি না, আপনারা বলেন। সো এটাই ছিল আমার কাছে মনে হয়েছে যে যেটা আমরা বলছিলাম যে রোমানিয়ার এই 4-1-4-1 ডিফেন্সিভ ব্লক যখন তারা তৈরি করছে, তাদের জন্য ইম্পর্টেন্ট হবে অপোনেন্টের নাম্বার 10 বা নাম্বার 9 যারা খেলছে, গ্যাকপো হতে পারে, যেহেতু গ্যাকপো ভিতরে চলে আসেন, এবং একই সাথে আমরা বলছিলাম যে মেমফিস ডিপাই কিংবা যে লাস্টে যে সিমন্স যে আসলেন, এই যে তিনটা প্লেয়ার যারা ইন বিটুইন দ্য লাইন্সে আসতে চায়, তাদেরকে মার্ক করাটা বা তাদেরকে ব্লক করার, ক্লোজ টাইট মার্কে রাখা, যাতে করে টার্ন করতে না পারে তারা বল নিয়ে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে নেদারল্যান্ডস এই জিনিসটা তারা ওয়ার্কআউট করে এসেছিল হয়তো বা, এবং আলটিমেটলি ম্যাচের একটা সিচুয়েশনে এটা মিলেও গিয়েছে, এক্সিকিউটও তারা করতে পেরেছে। মিঠু ভাই, রোনাল্ড কোম্যান এই পারফরমেন্সের পর খুশি হবেন না দলের উপরে? একটা জিনিস ডেফিনেটলি উনি খুশি হবেন, ইন এ সেন্স যে উনি কিন্তু বলছিলেন যে আমার এখনও আসলে মিডফিল্ডে একটা গুড ব্যালেন্স সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এবং আমার ধারণা যে যদি সাউথেন কিংবা রেইন্ডার্স, দে প্লেড ভেরি ওয়েল, স্পেশালি রেইন্ডার্স, এবং এটাই হবে আমার মনে হচ্ছে তাদের বেস্ট পসিবল মিডফিল্ড অপশন, কারণ জাভি সিমন্সকে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে হি ইজ নট কোয়াইট কমফোর্টেবল অ্যাকচুয়ালি অ্যাজ এ নাম্বার 10 পজিশন, ইউনো হি ক্যান বি এ ভেরি গুড অ্যাজ এ ওয়াইড মিডফিল্ডার, বাট সামটাইমস যদি বলি আপনার মালেন যেটা করেছে আজকে, ইভেন ফার্স্ট হাফে যেটা আপনার বার্গুইন করেছে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, কারণ এই ধরনের অ্যাজিলিটি, অ্যাগ্রেসিভনেস, এবং if you have space in front of you, then you have to go for 1v1 challenge. Either you can drift inside or you can go outside. So that will be very difficult for any left fullback or any right fullback to deal with this type of players. রোমানিয়া যারা এই ম্যাচটায় এসেছিল আন্ডারডগ হিসেবে, তারা হেরে গেছে, কিন্তু তারা লড়াই করেছে, এবং ম্যাচ শেষে আমরা দেখেছি রোমানিয়ার ফুটবলাররা চোখ ভিজিয়েছেন 3-0 গোলে হারার পরও।
কারণ ইউরোটা এরকমই, আপনি যখন এইরকম মহাদেশীয় টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন, আপনি যখন একবার নকআউট পর্বে পৌঁছে গেছেন, সেগুলো সব কিছুই আপনার দলের জন্য, আপনার দেশের জন্য অনেক বড় পাওয়া। কেমন রোমানিয়াকে দেখলাম আমরা এই টুর্নামেন্টে? আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে রোমানিয়াকে আমরা আগে দেখেছিলাম একবার, অনেক আগে দেখেছিলাম, ওয়ার্ল্ড কাপের সময়, ইভেন ওয়ার্ল্ড কাপে অনেক আগে দেখি, ছোটবেলা দেখেছিলাম অ্যাকচুয়ালি। সো সেই থেকে রোমানিয়ার প্রতি একটা কেমন ভালো লাগা কাজ করতো। সো রোমানিয়া ভালো করবে এক্সপেক্ট করতে, মানে চাচ্ছিলাম মনে মনে যে তারা যেন অ্যাটলিস্ট রাউন্ড অফ 16 যায়। সো এবং গ্রুপ পর্বে তারা যেভাবে খেলেছিল খুব ভালো। আমার কাছে আজকে একটা জিনিস মিসিং মনে হয়েছে, তারা গ্রুপ পর্বে প্রচুর পরিমাণে লং রেঞ্জ শটস অ্যাটেন্ড করেছে। আজকে কেন জানি তারা শর্টস অ্যাটেন্ড করছিল না, বক্সের ভিতরে তারা মানে ফিনিশিং করতে যাচ্ছে, কিন্তু লং রেঞ্জ শটস বা ফার্স্ট টাচেই শট করার যে অ্যাটেম্পটা, এটা আজকে আমার কাছে মিসিং মনে হচ্ছিল। সেটা হয়তো খানিকটা মিসিংই ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.